स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अवतारवरिष्ठाय रामकृष्णाय ते अस्तु। वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय। नान्यपन्था विद्यते अयनाय। नान्यपन्था विद्यते अयनाय। ठाकुर माँ एवं स्वामीजीर श्रीपाद पद्मे आमार साष्टांग प्रणाम निवेदन करे पूजनीय महाराज ताके आमार भूमिष्ठ प्रणाम निवेदन करे आपनारा যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার নিবেদন করে আমি আজকের আধ্যাত্মিক প্রসঙ্গ শুরু করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এদের এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছেন। আপনারাও দূর দূর থেকে এসেছেন এবং 3 দিন ধরে দেখছি তো খুব মনোযোগের সঙ্গে এটা শুনছেন, আনন্দ করছেন। সমস্ত কিছু ছেড়ে সংসারের ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত কিছু ছেড়ে এখানে কিন্তু আনন্দ পাচ্ছেন। আমিও পাচ্ছি, কিন্তু আমিও মহারাজের কাছে তার সৎসঙ্গ সাধুসঙ্গ পাওয়ার ভাবনাতেই কিন্তু আমি এসেছি। আর তাছাড়া একটা ভালোবাসা তো আছেই। মহারাজ যা ভালোবাসেন তো এসব বলা যায় না। তো সেই ভালোবাসার টান আছে, এই নিয়েই আমিও শোনার আশা নিয়েই কিন্তু এসেছি। তার মধ্যেই কিন্তু যেটা হয় একটু বলার জন্য মহারাজ আদেশ করেছে, তা নাহলে আমার বলার প্রয়োজন ছিল না। যা শুনেছি ওটাকে ওই গরু যেরকম জাবর কাটে ও জাবর কাটলেই হয়ে যায়, আর কি কত আর খাবো, এবার জাবর তো কাটতে হবে। তো সেই জন্যে নূতন আর বলার বিশেষ কিছু নেই, তবুও মহারাজের আদেশ সেটা আমাকেও পালন করতে হবে। আর তাছাড়া এই যে আমাদের রাখিদি পঞ্চানন বাবু এত সুন্দর ব্যবস্থা করেছেন, তাদের দল সবাই, তো শুধু দুজন নাই সবাই করেছেন। তো তারা এত সুন্দর আয়োজন করেছে, তো তাদের প্রতিও আমাদের একটু কৃতজ্ঞতা, তাদের প্রতি তাদের নিয়ম সেগুলো আমাদেরকে একটু মেনে চলতে হয়। তো আমরা এই 3 দিন ধরে মহারাজ যেভাবে আলোচনা করেছেন তার 4টি স্তম্ভ এটা নিয়ে বলেছেন, খুব সুন্দর। এখানে নিয়ে তার বলার কিছু নেই, আমরা সবাই অভিভূত। তো আমি আর ওনার ওই জায়গাতে ছুতে চাচ্ছি না, তাহলে ডিস্টার্ব হয়ে যাবে। আমি 4টে দরজা নিয়ে বলি। মহারাজ পিলার নিয়ে বলেছেন, আমি দরজা নিয়ে স্তম্ভ নিয়ে বলেছেন 4টি দরজা। হ্যাঁ, কারণ এই যে আয়োজনটা না, এর সবারই একটা লক্ষ্য কি, আনন্দ পাওয়া, আনন্দ পেতে চাই। এবং সেই আনন্দকে পাওয়ার জন্যে আমরা খোঁজাখুঁজি করি। 2টো পদ্ধতিতে খোঁজাখুঁজি হয়। এক হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্ল্ড। এক্সটার্নাল ওয়ার্ল্ড যেমন বিজ্ঞান, ইসরোর যে চেয়ারম্যান ছিলেন উনি একবার ওনার একটা কথা মনে আছে, আমি পড়েছিলাম। উনি বলছেন, আই এম অ্যান এক্সপ্লোরার। আমি এক্সপ্লোর করি। তো যখন আমি ফর আউটার ওয়ার্ল্ড আই প্রেফার সায়েন্স, ফর ইনার ওয়ার্ল্ড আই গো টু টেম্পল। তো আমাদের এখানে তো আমরা সেই মন্দিরের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে ভিতরের জগতে ঢোকার জন্যে, এবং সেই আনন্দ
কে লক্ষ্য করেই আমরা পাচ্ছিও, আমরা এসেছি। আর এখানেও শাস্ত্রেও কিন্তু সেই আনন্দের কথাই বলা হয়েছে, এবং কমপ্লিট আনন্দ আমরা যেখানে পাব সেটা হলো সেই সচ্চিদ আনন্দ বা মোক্ষ যেটা বলা হয়। তার আগে কিন্তু আমাদের কমপ্লিট আনন্দ আসে না, সেখানে কিছু পুরোটা পাবো না আমরা। তো পুরোটা পেতে গেলে তা আমাদেরকে ওই মোক্ষের দিকে অন্তর্জগতে ঢোকা, এবং সেইখানে ঢুকতে গেলেই আমাদের কিছু বিধিনিষেধ আছে। যেমন ধরুন, বাইরের আমি একজন সায়েন্টিস্ট হয়ে কিছু আবিষ্কার করতে গেলে, এক্সপ্লোর করতে গেলে, বা এখানে অনেকে ডাক্তারবাবুরা আছেন, তারা অনেক পড়াশোনা করেছেন। আমি ওই পড়াশোনা করিনি, ওই ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই, আমি জানি না। সেরকম ইন্টারনাল ওয়ার্ল্ডেও ঢোকার জন্যে এই মন্দিরের মধ্যে যেতে গেলেও কিছু কিছু নিয়ম শেখার আছে, সেগুলোই আমাদের শাস্ত্র বলে দেয় যে তুমি কি কি পদ্ধতিতে যাবে, কিভাবে গেলে তুমি ওই জায়গায় পৌঁছতে হবে। দেখুন, ভাবনাটা একই, খালি দৃষ্টিভঙ্গিটা আলাদা। সেই দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে পারলেই কিন্তু আমাদের লক্ষ্যের দিকে এগোবো। অনেকেই ঠাকুরের ধর্ম, অ্যাটলিস্ট রামকৃষ্ণ বিবেকানন্দ, মা শারদার ধর্ম আচার বিচারের ধর্ম নয়। আচার বিচার মানে এই ছোঁয়াছুঁয়ি, অমুক তমুক, এটা নিয়ে অনেকেই খুব এটা নিয়ে ব্যস্ত থাকি আমরা। এটা নিয়ে খুব বেশি ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। সেটা আমাদেরকে ব্যস্ত হতে হবে আমার মনটাকে নিয়ে। মহারাজের কাছে এটাই শুনছিলাম, বারবার আমাদের মনের দিকে ওয়াচ করতে হবে। না হলে কি হয়, এই আচার বিচারের মধ্যে ওই বেড়া দিতে দিতে, বেড়া যদি দিতেই থাকি আমি, গাছে জল কখন দেব, গাছে সার কখন দেব, দেওয়া হবে না, খালি বেড়াই বেঁধে যাচ্ছি। আর তাহলে ওর যে ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, বেড়াটা যে ভাঙতে হবে, ভাঙাও আমার আর হয় না, তখন ওই বেড়াটাই চলতে থাকে। তো সেই জন্যে ওই বেড়া ভেঙে দিতে হবে, তাই সেইভাবে আমাদেরকে যেতে হবে। তো এইরকমভাবে দেখি আমরা যখন এই পৃথিবীতে আসি, আমাদের পরিবেশ থেকে আমরা সবাই জ্ঞান নিই তো, শিখি তো। তো বিজ্ঞানের কাছ থেকে যেমন আমরা নিয়ে আনন্দ পাই, বিভিন্ন এক্সপ্লোর করছি, এবারে আবার কিছু কিছু ফিল্ডের মানুষ আছে, যেমন ধরুন কোনো দার্শনিক আছেন, তিনি একটা মতবাদ দেয়, সেটাও আমরা নিতে চেষ্টা করি। আবার কেউ কেউ আছে পলিটিশিয়ান, তাদের মতামত দেয়। প্রত্যেকের ভাবনা থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে তারা মতবাদগুলো দেয়। যেমন এখানে আমি একটা পড়েছিলাম, অ্যারিস্টটলের কথা আছে, উনি বলছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। এটা আমি আমার গ্রুপে শেয়ারও করেছিলাম আগে। তো ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, তাহলে উনি কি দেখছেন আমাকে, এটা মানুষ ছাড়া আর কিছু অ্যানিম্যাল জায়গায় তিনি আর মানুষও ভাবছেন না, এবং রাজনৈতিক তিনি তাকে দেখছেন। তো এইরকমভাবে যখন আমরা কার্ল মার্কসের কাছে যাই, তখন সে কি বলছে, ম্যান ইজ এ ইকোনমিক অ্যানিম্যাল, তাই না? তাহলে উনি টাকাটাই প্রধান করেছেন, উনি আর কিছু ভাবতে হবে না। তো এইরকমভাবে যখন ফ্রয়েডের কাছে যাচ্ছি, ম্যান ইজ এ প্লেজার সিকিং অ্যানিম্যাল, যাবতীয় জগতের ইন্দ্রিয় সুখ এটাই আমাদের কাছে লক্ষ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে যখন যাচ্ছি, সবাই কিন্তু আমাদেরকে পশুর মধ্যেই রেখে দিল, যেটা অন্য পশুদের থেকে আলাদা কিছু নেই। কিন্তু যখন আমরা ঠাকুরের কাছে আছি, তখন বলছে মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর লাভ করতে পারে, ম্যান ইজ গড, তিনি ঈশ্বর বানিয়ে দিচ্ছেন। তাহলে এদের কাছে আমরা কাকে বেশি প্রেফার করব? আমি যদি পলিটিক্যাল ফিল্ডে যেতে চাই, আমি তখন ওদের কথা ভাববো। আমি যদি প্লেজার সিকিং হই, তাহলে আমি তাদের কথা ভাববো। আর আমরা যদি আলটিমেট যেটা আমাদের লক্ষ্য, সেটা যদি পাই, সেটা ঠাকুর আমাদেরকে এই বিদ্যাটা শিখিয়েছেন। আমরা যারা এখানে এসেছি,
আমি ধরে নেব তারা আমরা সবাই কিন্তু এই শেষেরটাই আমরা চাই, এটাই আমাদের লক্ষ্য। তো সেই দিকে যেতে গেলে আমাদের ইয়েতে একটি কথা আছে খুব সুন্দর, যোগ বাশিষ্ঠে। তো বলছে যে মোক্ষদ্বারে দ্বারপালা, মোক্ষদ্বারে দ্বারপালা চত্বারো পরিকীর্তিত। মোক্ষদ্বারে পৌঁছানোর জন্যে 4টি দ্বার আছে। তাদের মধ্যে কী আছে? সম, বিচার, সন্তোষ, আর চতুর্থ সাধু সঙ্গ। তাহলে প্রথমে এটা বললো সম, ওই 4টে পদ বললাম পদ, তারপরে বলল বিচার, তারপরে একটা বললো সন্তোষ, আর একটা সাধু সঙ্গ। তাহলে এখানে আমরা যেটা করছি সেটা সাধু সঙ্গ, বেশি সাধু সঙ্গটা করছে। কিন্তু এই মহারাজের কাছে আমরা তো সাধু সঙ্গ করতে গেলে আমাদের প্রত্যেকেরই ভাবের পরিবর্তন হয়। অনেক শিখি, ঠাকুর শিখিয়েছে না, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমরাও শিখি, প্রত্যেকেই শিখছি, আপনারাও শিখছেন, আমরাও শিখছি। আমাদেরকে যখন ধরুন আমরা ঘর ছেড়ে এসেছি, তখন তো এত প্ল্যান থাকে না, আর স্বামীজির কাজ করব এইরকম একটা ভাব নিয়েই ঢুকে যাই। তো আমার দেখে আমি যখন এসে ব্রহ্মচারী হয়েছিলাম পিপিটিসিতে, তো আমাদের পিপিটিসিতে কি হয়, সেখানে আমাদের একটা অ্যাকসেপ্টেন্সের সময় কিছু একটা জিজ্ঞেস করেন, টেস্ট আর কি এরকম। সেই টেস্টটা কীরকম জিজ্ঞেস করছেন, আমাদের পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ ভজনানন্দজি মহারাজ আছেন, উনি ডাকলেন। তখন তো যেতেই ভয় পাচ্ছি ওনার কাছে, যদিও উনি খুব লাভিং নেচারের। আত্মস্থানন্দী যেরকম বড় বড় চোখ, তার কাছে যেতেই ভয় পায়। হ্যাঁ, ওনার কাছেই তো জয়েন করেছি। তো ইনি ওইরকম নন, তবুও একটা থাকে ওনার, মানে অরাটাই এরকম ভজনানন্দজির, তো একটু থাকে। তো দেখুন কীরকমভাবে শিক্ষাটা দিচ্ছেন। উনি বলছেন যে তুমি কি করবে, তাহলে স্বামীজির, তুমি তো এসেছো ভগবান লাভের জন্যে, ওইটাই আমরা বলি, হ্যাঁ ভগবান লাভের জন্য। আচ্ছা কি করে ভগবান লাভ করবে? না, স্বামীজির কাজ করব আর কি। বলছে বাহ, খুব ভালো। আর সাধন ভজন যা আছে এইসবগুলো, জব ধ্যান এগুলো করব, কিন্তু ফোকাসড হয়েছে কাজটা। স্বামীজির একটু বয়স কম, তো কাজের দিকে বেশি যোগ থাকে, বা আমার সংস্কারও এরকম ছিল। তো তারপরে মহারাজ বলছেন যে আচ্ছা, তো কাজ তুমি কতদিন করবে? না, আমি যতদিন। আচ্ছা, একটা সময় তো তোমার আসবে যখন তুমি কাজ করতে পারবে না, তখন কি করবে? তখন বলছে যে আমি থেমে গেছি, আমি আর এগোতে পারছি না। তখন মহারাজ বলছেন, ধরো তোমার সব হয়ে গেল, আরোগ্য ভবনে চলে এসেছো। তো আরোগ্য ভবনে এসেছো, তাহলে তখন তুমি আর কাজ করতে পারছো না, শরীর নিতে পারবে না। তাহলে কি হবে? তখন তুমি কি করবে? অক্ষম তো, তাহলে কি কাজ করবে? তাই তো, আর তো কিছু করার নেই। তো বলছে সেই জন্য তোমাকে এখন থেকে তৈরি হতে হবে। কিভাবে তৈরি হব? এই সাধুসঙ্গের ফল, সাধুসঙ্গ হচ্ছে। তো মহারাজ বলছেন যে তুমি এখন থেকে দুটো জিনিস প্র্যাকটিস করবে। এক হচ্ছে শাস্ত্র বই পড়া, এই হ্যাবিটটা রাখবে। এখন থেকে যদি বই পড়া না হ্যাবিট রাখো, তাহলে তখন গিয়ে কিন্তু আর তোমার অন্য কাজ থাকবে না, আর ওখানে গিয়ে তুমি আর পড়ার ইচ্ছা হবে না। তাহলে এখন থেকে অভ্যাস করো। আর জপের অভ্যাস করবে। কেন জপের অভ্যাস করবে? যুক্তি দিয়ে বলছেন। বেশি দেখো, হয়তো তোমার চোখ খারাপ হয়ে গেল, আর পড়তে পারছো না, তাহলে কি করবে? তখন তো জপ করতে পারবে। তো এইগুলো করার জন্যে তোমাকে এখন থেকে তৈরি হতে হবে। তৈরি যদি না হও, তাহলে কিন্তু ওই জায়গায় গিয়ে তুমি পারবে না।
তো এই জন্য এই যে সৎসঙ্গ সাধুসঙ্গ শিক্ষাটা, এটা কিন্তু এইভাবে আমাদেরকেও ট্রেনিংও যেমন দেয়, আর আমাদেরকে ওইদিকে পাঠিয়ে দেয়, বড়রা সবাই গাইড করে ওইদিকে। তো এই জন্য সৎসঙ্গটা খুব দরকার হয়, সাধুসঙ্গ সৎসঙ্গ, সাধুদেরও সাধুসঙ্গ দরকার হয়, আমরাও সেটা সেভাবেই নিই। মুমুক্ষানন্দজির নাম অনেকেই শুনেছেন। মানে এই যে বলো দৃষ্টিভঙ্গি কীরকম, তাদের ভাবনাগুলো কীরকম। একবার এই 1997 স্বামীজি রিটার্ন সেন্টেনারি হচ্ছে। স্বামীজি বিদেশ থেকে এলেন শিয়ালদাতে 100 বছর হয়েছে, তো 100 বছর পূর্ণ হয়েছে। সেই জন্য মুমুক্ষানন্দজিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে পুরো চেয়ারম্যান করেছিল, আর আত্মস্থানন্দজি তখন তো জেনারেল সেক্রেটারি। তো মহারাজকে দায়িত্ব দিয়েছে। তারপরে আমি তখন অদ্বৈত আশ্রমে কলকাতায়, সেই 3 বছর হলো জয়েন করেছি 94 থেকে। তো তারপরে মহারাজ এসে দেখলাম কিছু কাজ টাজ, বড়রা তো, তবে কিছু নিয়ে আত্মস্থানন্দজি মহারাজকে খুব বকাবকি করলেন, মুমুক্ষানন্দজিকে। এটা হয়নি, এটা হয়নি, এটা ঠিক করতে হবে, এই করতে হবে, এইসব বললেন আর কি, কাজেরই কিছু কিছু। আর মহারাজের অ্যাপিয়ারেন্সটাই এরকম আত্মস্থানন্দজির, তো একটু বেশ ওরকমই যেন বকছেন এরকমভাবে কথাবার্তা। তো তারপরে মুমুক্ষানন্দজিকে যখন উনি চলে গেলেন, মহারাজ আপনি কিছু বললেন না কেন, আপনি এই করেছেন, এটা তো একটু জানানো উচিত ছিল, এই আপনাকে বকাবকি করলেন মহারাজ। আমরা বলছি, দেখুন মহারাজের দৃষ্টিভঙ্গি এরকম, বলছে বড়রা বললে শুনতে হয়, তাদেরকে বেশি বলতে নেই। তো এই যে এদের কাছ থেকে শেখা। এখন অনেকে প্রশ্ন করবে আজকাল যে উনি যেহেতু করছেন কেন বলবেন না, অনেকে অনেক রকম ভাবতে পারে। এই যে বড়দের প্রতি শ্রদ্ধা, ওই জায়গাটা, বড়দের প্রতি কীরকম শ্রদ্ধা করছেন, তাকে সম্মান দিচ্ছেন, তো সেগুলো শেখার আছে বড়দের কাছ থেকে। তো এইরকমভাবে যে আমরাও সৎসঙ্গেই তো শিখছি। আমাদের যুক্তি কি বলে, ওনারও শুনিয়ে দেওয়া উচিত ছিল, আরও কি কি কাজ করেছে ভালো করে বলা উচিত ছিল। আপনি আজকে কর্পোরেট কোনো ম্যানেজমেন্টের লোককে নিয়ে যান, সে তো বলবে এই করা উচিত ছিল, বলে দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে এই যে শ্রদ্ধা বা সমীহ ব্যাপারটা নেই। কিন্তু ইনফরমেশন আছে, তথ্য আছে। কাজে এই যে সৎসঙ্গে আমি বুঝতে পারছি এই ইয়েটা, আমার এই চিন্তা একসময় এখন হয়তো মনে হতে পারে যে এটা কিছু কাজ হচ্ছে না, এটার এই যে একটা থট আমি দিয়ে দিয়েছি, এটা হয়তো এখনও বিজ্ঞান এই থটটাকে ধরতে পারেনি, এক সময় আসবে এটাকেও ধরবে। আর ধরে না বলবো কেন, আমাদের ছোট্ট একটা বলি, মানে কি মাইন্ড ওয়েভ, আমাদের যে চিন্তা করছি এটাও যে ধরা যায় মাইন্ড ওয়েভ বলে। আমাদের অশোক ব্যানার্জি বলে অদ্বৈত আশ্রমে আসতেন ভলেন্টিয়ার, উনি একদিন একটা ল্যাপটপ নিয়ে এসে হাজির হয়েছে। ল্যাপটপ নিয়ে বলছে, মহারাজ আপনি কি করেছেন, এতদিন তো সাধুগিরি করলেন, আজকে টেস্ট হবে। আমি তো আকাশ থেকে বলছি, আবার কি টেস্ট করবে রে বাবা, আমার তো কিছু খারাপ তো আমার তো কেউ দেখিনি, আবার হঠাৎ করে টেস্ট করবে। তো উনি একটা মেশিন নিয়ে এসে কতগুলো পোপ টোপ নিয়ে এসে এগুলো উনি বলেন, নিন লাগান তো। আমি বলি, দাঁড়া আমি তো লাগাবো, তার আগে আপনি লাগান, আগে আপনাকে দেখি কি করতে চাচ্ছেন। তো তারপরে উনি নিজে লাগালেন বা আরেকজনকে লাগাতে বললাম। বলছে দেখুন, তাকে বলা হলো যে তুমি শান্তভাবে বসে থাকবে, ধ্যান করো, তুমি মনটাকে কনসেন্ট্রেট করো, তোমার এই চিন্তাটাকে কোন জায়গায় যাচ্ছে আমি এটা পরীক্ষা করব। বেশ, তারপরে দেখলাম যে বসিয়ে দিল, আর ওই ল্যাপটপের মধ্যে একটা বল উঠছে নামছে। তো এরকমভাবে ঘুরছে আর উঠছে নামছে, এরকম চলছে। তারপরে বেশ কিছুক্ষণ চললো, তো বললো যে একটা পয়েন্ট পর্যন্ত এলো। তো তারপরে বললো, মহারাজ এটা কিন্তু ওই উঠছে নামছে এটা চলবে না, এটা কিন্তু স্থির থাকতে হবে। আর একটা 8 পয়েন্ট 9 পয়েন্ট 10 পর্যন্ত উঠছে, যে এটা আরও বেশি উঠবে,
তখন 15-16 পর্যন্ত উঠলে বোঝা যাবে যে হ্যাঁ উনি ঠিক আছে। তো তারপরে বলে ঠিক আছে লাগান। তো আমরা লাগালাম, আমাকেও দিয়েছে। আমার মনের মধ্যে তো সেই যে চিন্তা চলছে, তো আমি নিজেকে দেখছি। এটা ভাববেন না অহংকার করার কথাও নয়, মানে নিজের মনটাকে নিজে পড়ছি, আর মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে যে আচ্ছা কি হলো, কি হচ্ছে, ওখানে কি বেরোচ্ছে, বলটা উঠছে নামছে, এইরকমভাবে বেশ চললো। একবার তো উনি দিলেন, তারপর বলছে মহারাজ কিছুই হচ্ছে না আপনার। বলে হায় রে, তাই নাকি? বলে ঠিক আছে তাহলে আরেকবার লাগান তো দেখি। লাগিয়ে সত্যি বলছি যে আমি মন্দিরে গেলে যেরকমভাবে আমি ঠাকুরের সাথে যেরকম মন নিয়ে বসি, সেই রকমভাবে বসলাম, আর কিচ্ছু নেই। ওনারা যে আছেন ওই চিন্তা সমস্ত কিছু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বসলাম আমি শান্তভাবে। আর তো আমি ইয়ে আছি, কিছুক্ষণ পর ওরা সবাই হাততালি দিচ্ছে। তা আমি বুঝতে পারলাম যে একটা জায়গায় ভালো রেজাল্ট পেয়েছে ওরা। তো এই যে এই অবস্থাটা হয়, একটা চিন্তা এরকম হয়, মেশিনেই তো দেখানো যাচ্ছে। কাজেই এই প্রার্থনারও আমাদের অনেক অনেক গুরুত্ব আছে, দাম আছে, সেগুলো করি, আমরা করব। তো সবাইকে পুনরায় আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। মহারাজকে পুনরায় প্রণাম জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকুন।